হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 2025 সালে রিলিজকৃত চাইনিজ সবচেয়ে বেস্ট একটা সিনেমা, যেটা পুরো দুনিয়াতে খুব ভালো নাম করেছে, সেই সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, এই সিনেমাটি একটা বাস্তব ঘটনার উপর নির্মাণ করা হয়েছে। এই সিনেমাটি 1970 দশকের জাং জিনহি নামে একটা চাইনিজ মহিলার জীবনের উপর নির্মাণ করা হয়েছে, যে সে কিভাবে একেবারে হতদরিদ্র অবস্থা থেকে লাইফের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়েছিলেন। এবং ব্যাকগ্রাউন্ডে এতক্ষণ তোমরা যাকে দেখলে, এগুলো হচ্ছে তার গরিব থাকার ছবি, আর এগুলো হচ্ছে তার সাকসেস হওয়ার পরের ছবি আর কি। তো খুবই মোটিভেশনাল এবং ইন্সপায়ারিং একটা স্টোরি, এবং আশা করছি এই সিনেমাটি দেখার পরে তুমি অনেক ইন্সপায়ার হবে। তবে অলরেডি এই সিনেমাটি অনেকবার এক্সপ্লেন করা হয়ে গিয়েছে, অনেকেই করেছে, কিন্তু আমি যেহেতু করিনি, আমার এখান থেকে আরেকবার তোমরা দেখো। তবে আমরা একটা ব্রেক নেব, ব্রেকটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা 1977 সালের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে জিয়ান নামের একটা মেয়ে তার মা আর বোনের সাথে চীনের কিংডাও শহরে বসবাস করে। আর এই জিয়ানের কিন্তু দুইটা মেয়েও রয়েছে, আর জিয়ানের স্বামী চ্যাং চাও অন্য একটা শহরে থাকে। তবে সে জিয়ানকে তার পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করেছিল, আর এই কারণে বিয়ের পরেও জিয়ানকে কিন্তু তার মায়ের বাড়িতে থাকতে হচ্ছে। তবে এখানে জানা যায় কিছুদিন পরে তার স্বামী তাকে নিয়ে থাইল্যান্ডে যাবে। তো এই কারণেই জিয়ান করে কি, তার দুই মেয়েকে নিয়ে আগামীকালই ওই চ্যাং চাও শহর উদ্দেশ্যে রওনা হয়। তবে চলে যাওয়ার আগে তারা তাদের ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী সবাই একসাথে মিলে ডাম্পলিং বা মোমো টাইপের একটা কিছু বানায়, আর এই খাবার ওদের মায়ের খুব পছন্দ। আর এখানে লক্ষ্য, জিয়ানের মা অনেক ভালো ডাম্পলিং বানায়, কিন্তু জিয়ানের যে ডাম্পলিং গুলো সেগুলোর স্বাদ আরো বেশি। তো এরপর জিয়ানের খালা আসে, আর সে তার মেয়ে বা জিয়ানের খালাতো বোন ইয়াংজির টেলিফোন নাম্বার দেয়। তো জিয়ানের খালাতো বোন মূলত হংকং শহরে থাকে, তো কোনো সাহায্যের প্রয়োজন হলে জিয়ান তার কাজিনের কাছ থেকে ওই হেল্পটা পাবে। আর এখানে একটা বিষয় বলি, চায়না আর হংকং কিন্তু আলাদা দেশ হলেও চাইনিজ স্বায়ত্ত শাসনে চলে, মানে তুমি চাইলেই হংকং গিয়ে থাকতে পারবে, ব্যাপারটা এরকম নয়, নিয়ম কারণের ব্যাপার রয়েছে। তো যাই হোক, পরের দিন জিয়ান তার দুই মেয়েকে নিয়ে চ্যাং চাও শহর উদ্দেশ্যে বের হয়, আর স্টেশনে জিয়ানের স্বামী হানসু তাকে নিতে আসে, আর সেই সাথে জিয়ানের শাশুড়িও স্টেশনে এসেছে। কিন্তু ওর শাশুড়ি জিয়ানকে এমন একটা কথা বলে যে জিয়ান আর চোখের জলই আটকে রাখতে পারে না। তো এখানে জিয়ানের শাশুড়ি জিয়ানকে এমন একটা কথা বলে যেটা শুনে জিয়ান আর চোখের জল আটকে রাখতে পারে না। তো জিয়ানের শাশুড়ি জিয়ানকে বলে, আমি কয়েক বছর আগে আমার ছেলেকে থাইল্যান্ডের একটা ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করিয়েছি, আর আমার ছেলে তার স্ত্রীর ব্যবসা সামলাতে থাইল্যান্ডেই থাকে, আর ওর দেখাশোনা করার জন্য একজন কাজের লোকের প্রয়োজন। তো তুমি যদি চাও এই কাজ করার জন্য ওর সাথে থাইল্যান্ডে যেতে পারো। তো এই কথা শুনে জিয়ানের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ তার স্বামী যে দ্বিতীয় বিয়ে করেছে এই ব্যাপারে জিয়ান কিছুই জানে না, বরং জিয়ান জানতো যে সে স্বামীর সঙ্গে থাইল্যান্ডে গিয়ে বাকি জীবনটা সুখে কাটাবে। তো এইরকম একটা সিচুয়েশনে জিয়ান কি সিদ্ধান্ত নেবে বুঝে উঠতে পারে না। তবে তারপরেও হানসু করে কি, জিয়ান আর তার দুই মেয়েকে চ্যাং চাও শহরের একটা ঘনবসতি এলাকার ছোট ছোট বাড়িতে নিয়ে যায় এবং জিয়ানের হাতে বানানো ডাম্পলিং খেতে চায়। তো এই কারণে জিয়ান সবার জন্য ডাম্পলিং বানায়, আর খাবারের সময় হানসু বলে, আমি আগামীকাল থাইল্যান্ড যাচ্ছি। তো জিয়ান এই কথা শুনে বলে যে দেখো, আমি শুধুমাত্র তোমার দেখাশোনা করতে পারবো এবং আমার এই দুই বাচ্চার দেখাশোনা করতে পারবো, কিন্তু আমি তোমার দ্বিতীয় স্ত্রীর কাজের লোক হওয়ার জন্য থাইল্যান্ড যেতে পারবো না। বরং তুমি এখানে থেকে যাও, নয়তো চলো আমরা দুজন মিলে হংকং এর মেন শহরে যাই, সেইখানে গিয়ে দুজনে মিলে কাজ করবো, বাচ্চাদেরও ভর্তি করিয়ে দিব। কিন্তু এখানে জিয়ানের যে স্বামী হানসু, সে তার সিদ্ধান্ত জানিয়ে দেয়। সে বলে, আমি কালকে থাইল্যান্ড যাব, তোমরা কি করবে এটা তোমাদের ব্যাপার। তো এই কথা বলে হানসু করে কি, জিয়ানকে আর তার দুই মেয়েকে ফেলে সেখান থেকে চলে যায়। তো যাওয়ার সময় দুই মেয়ে বারবার হানসুকে পেছন থেকে বাবা বাবা ডাকে, কিন্তু হানসু পেছনে ফিরেও তাকায় না। তো সিচুয়েশনটা বুঝতে পারছো। তো জিয়ানও বুঝতে পারছে না যে সে এখন কি করবে। সে যদি আবার বাড়িতে ফিরে যায়, তার মা আর বোন যদি এগুলো শুনে অনেক কষ্ট পাবে, আর তাছাড়া এই অপরিচিত শহরে সে তার মেয়েদের নিয়ে একা কিভাবে থাকবে। তবে তারপরেও জিয়ান
সিদ্ধান্ত নেয় সে বাড়িতে ফিরে যাবে না, মানে মায়ের বাড়িতে ফেরত যাবে না, সে ওই শহরেই তার জীবন সংগ্রাম চালিয়ে যাবে। আর এই কারণে জিয়ানের আপাতত একটা কাজ দরকার। তবে সমস্যা হচ্ছে কি এই শহরের ভাষা একটু আলাদা, তো এই কারণে জিয়ানের কথা ভালো মতো কেউ বুঝতে পারে না। তো এরপর শেষে জিয়ান করে কি একটা বৃদ্ধ দম্পতির কাছে যায় এবং কাগজে লিখে জানায় যে তার একটা খুব কাজ দরকার। তো এরপর এই বৃদ্ধ দম্পতি জিয়ানকে কাগজের প্লাস্টিক ফুল বানানোর জন্য কাজ দেখায়। আর মহিলার বানানো দেখে জিয়ানও খুব সহজে ফুল বানানো শিখে যায়। তো মহিলা তখন খুশি হয়ে জিয়ানকে ফুল বানানোর কাজ দিয়ে দেয়। আর বাড়ি ফিরে জিয়ান করে কি তার 2 মেয়েকে সাথে নিয়ে পুরো রাত জেগে সব কাজ শেষ করে ফেলে। আর পরের দিন সকালে গিয়ে ফুলের দোকানে ফুল জমা দেয়। আর এই কাজের জন্য জিয়ান কিছু টাকাও পায়, কিন্তু তখনই তাকে বলা হয় ফুল বানানোর কাজ এখন আর নেই। তো এই কথা শুনে জিয়ানের মুখ তো ফ্যাকাশে হয়ে যায়। বাট তখনই তারা বলে না, ফুল বানানোর কাজ তো শেষ, কিন্তু আমাদের দোকানে এখন পুতুল বানানোর কাজ শুরু হয়েছে। তো এরপর জিয়ানকে তারা ওই পুতুল বানানোর কাজ দেয় এবং জিয়ান তার 2 মেয়েকে নিয়ে পুতুল বানানোর কাজ করে এবং এক রাতেই শেষ করে দেয়। আর এরপর জিয়ান যখন তার বানানো পুতুল দোকানে দিতে যাবে তখন তার ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে জিয়ানের বড় মেয়ে জিয়ানকে বলে, তুমি আমার বোনের কাছে থেকে ওর দেখাশোনা করো, আমি এই পুতুল দোকানে দিয়ে আসছি। তো যাই হোক, জিয়ান ওকে যেভাবে বলে দিয়েছে সেভাবেই বড় মেয়ে করে কি দোকানে গিয়ে পুতুলগুলো দিয়ে ওদের পারিশ্রমিকের টাকা হিসেব করে পকেটে রাখে এবং নতুন পুতুলের কাজ নিয়ে বাড়ি যাওয়ার জন্য বের হয়। কিন্তু বাচ্চা মেয়ে, বুঝতেই পারছো, সব রাস্তা একই রকম দেখতে। ইভেন আমিও পুরান ঢাকায় গেলে রাস্তা হারাই ফেলি, তো এই মেয়েটা রাস্তা হারাই ফেলে আর এদিক ওদিক ঘুরতে থাকে কিন্তু রাস্তা খুঁজে পায় না এবং ভয়ে দৌড়াতে গিয়ে জিয়ানের বড় মেয়ে রাস্তায় হোঁচটো খেয়ে পড়ে যায়। আর এই দিকে অনেক সময় কেটে গেলেও বড় মেয়ে আর বাড়িতে ফিরে আসে না। এই কারণে জিয়ান খুব চিন্তায় পড়ে যায়। আর তাই জিয়ান নিজেই করে কি দোকানে যায় আর জানতে পারে তার মেয়ে দোকানে এসেছিল কিন্তু অনেক আগে আবার কাজ নিয়ে ফেরত চলে গিয়েছে। তো এই কথা শুনে জিয়ান আবার বাড়িতে ফেরত আসে এবং তার বড় মেয়েকে দেখতে পায়। তো সে মনে করে মেয়ে হয়তো ইচ্ছে করে দেরি করেছে আর এই কারণে মেয়ের উপর রেগে গিয়ে মারতে শুরু করে। বাট তখন ছোট মেয়ে জিয়ানকে বলে, মা, বড় বোন তো হারিয়ে গিয়েছিল, এই দেখো কত ব্যথাও পেয়েছে। তো এই কথা শুনে জিয়ান কান্না শুরু করে এবং বড় মেয়েকে বুকে জড়িয়ে নেয়। আর এর কিছু সময় পরে ওই দোকানের যে দম্পতি, ওই দোকানের মালিক যে দম্পতি, তারা দৌড়ে জিয়ানের কাছে আসে এবং বলে এই এলাকায় পুলিশ তল্লাশি করতে আসছে। তো এই কথা বলে তারা করে কি জিয়ানের কাগজপত্র দেখে এবং তারা জানতে পারে জিয়ানের এই শহরের থাকার যে পারমিট, সেই পারমিটের ডেট শেষ হয়ে গিয়েছে আর তাই তাদেরকে এখান থেকে পালাতে হবে। তো এর জন্য এখন জিয়ানকে তার মেয়েদেরকে নিয়ে শহর থেকে যেতে হবে। তো এরপর জিয়ান করে কি তার খালাতো বোনের কাছে কল দেয় এবং বলে যে আমি হংকং আসছি 2 মেয়েকে নিয়ে। তো ওই কথা বলে দ্রুত বের হয়। আর দোকানের ওই দম্পতি তারা করে জিয়ানকে কিছু টাকা দেয় এবং ওর 2 মেয়েকে একটা নৌকায় তুলে দেয়। আর জিয়ান তখন এই আন্তরিক দম্পতিকে তাদের উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় জানিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রা শুরু করে। সিচুয়েশনটা বুঝতে পারছো? আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই সময় হংকং অনেক উন্নত এবং আশেপাশের দেশ থেকে এবং বিভিন্ন স্টেট থেকে হংকং এ মানুষ আসা শুরু করেছে আর এই কারণে হংকং এর বেকারত্ব বেড়ে যাচ্ছে। তো হংকং এ পৌঁছেই জিয়ান করে কি তার কাজিনের সঙ্গে দেখা করে আর তখন ওদের কাজিন করে কি ওদেরকে হংকং এ থাকার কাগজপত্র করে দেয় টাকা দিয়ে এবং 2 মেয়েকে নিয়ে থাকার জন্য একটা ছোট্ট হোস্টেলে নিয়ে যায়। আর এই বিল্ডিংটার একটা স্পেশালিটি কি, এখানে অল্প খরচে থাকা যায়, জায়গাটা অনেক ভালো এবং এই হোস্টেলের মালিক হচ্ছে একজন মহিলা যার নাম হচ্ছে হাংশি এবং এই হোস্টেলের মালিকের ফ্যান হয়ে যাবে তুমি এক সময়। তো যাই হোক, জিয়ানের কাজিনের কথা মতো হাংশি জিয়ানকে একটা থাকার জন্য রুম দেয় এবং সবকিছু দেখে শুনে এটাও বলে তোমাদের অবস্থা আমি বুঝতে পারছি, ঠিক আছে, আগামী 3 মাসের জন্য তোমাদের কোনো টাকা দিতে হবে না, ভাড়া দিতে হবে না, আর তাছাড়া রুমে একটা গ্যাসের চুলাও রয়েছে, তুমি ব্যবহার করতে পারো। তো এই কথা শুনে জিয়ান হাংশিকে অনেক কৃতজ্ঞতা জানায়, মানে এই সিচুয়েশনে এটা যে একটা কত বড় হেল্প। আর পরের দিন জিয়ান করে কি চাকরির জন্য একটা হসপিটালে যায়। আসলে জিয়ান নার্সিং করেছিল কিন্তু হসপিটাল থেকে জানানো হয় হংকং এর নতুন নিয়ম অনুযায়ী চাইনিজ সিটিজেনশিপ কাউকে সরাসরি সরকারি চাকরি দেওয়া হবে না। তো এই কথা শুনে জিয়ান তো নিরাশ হয়ে ছোট একটা কাজের জন্য শহরের বিভিন্ন দোকানে ঘুরতে থাকে, বাড়ি ঘুরতে থাকে। আর এরপর জিয়ান একটা রেস্টুরেন্টের বাইরে দেখে সেখানে কর্মচারী প্রয়োজন। তো এটা দেখে জিয়ান করে কি সেই রেস্টুরেন্টে যায় এবং ম্যানেজারকে বলে আমি বেশ শক্তিশালী, আমি সকল ধরনের কাজ করতে পারবো আর আমার একটা কাজের দরকার। তো এই কথা শুনে ম্যানেজার জিয়ানকে রেস্টুরেন্টের পেছনে নিয়ে যায় যেখানে ডিশ ওয়াশ বা থালা বাসন ধোয়ার লোক প্রয়োজন ছিল। তো জিয়ান কোনো কিছু না ভেবে কাজের জন্য রাজি হয়ে যায় কিন্তু রেস্টুরেন্টের কিচেনের অবস্থা দেখে ওর মাথা ঘোরানোর মতো অবস্থা হয়ে যায়। তবে তারপর ও নিজেকে শান্ত করে প্রথমে সেই জায়গাটি ভালো মতো পরিষ্কার করে এবং তারপর থালা বাসন ধোয়ার কাজে লেগে পড়ে। আর এরপর কাজ শেষে বাড়ি ফিরে জিয়ান করে কি তার বড় মেয়েকে বলে আমি একটা কাজ পেয়েছি কিন্তু সেখানে প্রতিদিন সকাল 6টায় আমাকে যেতে হবে, তো এই কারণে তুমিও ঠিক টাইমে ছোট বোনকে নিয়ে কিন্তু স্কুলে যাবে। তো যাই হোক, জিয়ান তার মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দিয়েছে। আর এদিকে জিয়ান কাজ পেয়েছে এটা শুনে ওই হোস্টেলের যে মালিক হাংশি সে জিয়ানের কাজিনকে কল দিয়ে ডাকে। তো জিয়ান কাজ পেয়েছে এটা শুনে ওর কাজিন খুব খুশি হয়। তবে এই টাকায় থাকা খাওয়া আর 2 মেয়েকে স্কুলে পড়ানো তো সম্ভবই নয়। তো এই জন্য জিয়ানের কাজিন জানায় আমার মালিকের স্ত্রীর ডায়াবেটিস রয়েছে এবং প্রতিদিন সকালে তাকে ইনজেকশন দিতে হয় আর তুই যেহেতু নার্স তাহলে এই কাজ তো করতে পারবি, তো এর ফলে তোর কিছু অতিরিক্ত টাকাও আসবে। তো জিয়ান এই কাজের জন্য রাজি হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই জিয়ান খুবই ধার্মিক একটা মানুষ এবং সে প্রতিদিন ভোর 4টায় উঠে তাদের যে তোমার সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে এবং তারপর ওই ডায়াবেটিস রোগীকে ইনজেকশন দিয়ে তারপর যায় হচ্ছে রেস্টুরেন্টের থালা বাসন ধোয়ার কাজে। তো এইভাবে জিয়ানের জীবন যুদ্ধ চলতে থাকে। তো একদিন সে যখন ভোরে প্রার্থনা করছিল তখন ফেরত যাওয়ার সময় অন্ধ
সন্দেহকারী একটা লোকের সাথে জিয়ানের ধাক্কা লাগে, আর ওই লোকটি জিয়ানকে অনেক বকাঝকা দেয়। বাট এইটা দেখে উপরতলায় যে একটা লন্ড্রির লোক ছিল কাজ করতো, সে তাকে থামায় এবং নিচের লাইটটা জ্বালিয়ে দেয়, কারণ অত সকালে তো কেউ আর এখানে আসে না, তো লাইট জ্বালিয়ে দেয় যাতে আর সমস্যা না হয়। তো জিয়ান তখন ওই লোকটার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করে। এবং সত্যি বলতে জিয়ানের লাইফে যতগুলো মানুষ পড়ে ভাই, সবগুলো মানুষই যে ভাই এত আন্তরিক হবে। তো যাই হোক, এরপর জিয়ান প্রথম মাসের বেতন পেয়ে সেখান থেকে কিছু টাকা তার মায়ের বাড়িতেও পাঠায়, কারণ জিয়ানের পরিবারের একমাত্র উপার্জনকারী সে, আর বাড়িতে টাকা না পাঠালে তার মা বোনও না খেয়ে মরবে। তো যাই হোক, বাড়িতে টাকা পাঠানোর কারণে জিয়ান এখানকার যে হোস্টেল ভাড়া তার পুরোটা দিতে পারে না, কিন্তু হোস্টেলের মালিক হাংশি তো অনেক ভালো মহিলা, সে জিয়ানকে বলে তুমি তো প্যারা নিও না, তো তুমি এরপর সম্ভব হলে অল্প অল্প করে দিও। তো এরকম একটা অপরিচিত জায়গায় এরকম একটা সাপোর্ট পেয়ে জিয়ান অনেক খুশি হয়। এমনকি আমরা দেখতে পাই জিয়ানের দুই মেয়ে যখন দরজার আড়াল থেকে হাংশির টিভিতে কার্টুন দেখতে যায়, হাংশি এটা বুঝতে পেরে বাচ্চাদেরকে কার্টুন দেখার জন্য সাইড হয়ে সুযোগ দেয়। আবার ওইখানে আমরা আরো দুটো মেয়েকে দেখতে পাই যারা মডেল হওয়ার চেষ্টা করছে, মানে এখানে সব গরিব মানুষেরাই থাকে আর কি। তো যাই হোক, সবাই জিয়ানকে এবং তার দুই মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু শুধুমাত্র একজন বাদে, আর ওই লোকটা অনেক বদমেজাজি এবং কোনো কাজ করেও খায় না, বইয়ের টাকায় সংসার চালায়, এবং ওই লোকটি তার স্ত্রীকে সবসময় মারধর করে, কারণ তার স্ত্রী রাতে বাইরে কাজ করে এটা তার পছন্দ না। সেভাবে তার স্ত্রী হয়তো তার অগোচরে কোনো খারাপ কাজ করছে। তো সে যখন তার স্ত্রীকে এগুলো বলছিল, তখনই সামনের রুমের একটা লোক আসে এবং বলে তোমার স্ত্রী ড্রাম স্টেশনে কাজ করে, এত কষ্ট করে ড্রামগুলো পরিষ্কার করে শুধুমাত্র অতিরিক্ত টাকার জন্য, তোমার জন্য, খুবই কর্মঠ ভালো একটা মানুষ, আর তুমি এগুলো বলো। হ্যাঁ, তো জিয়ান যখন এই কথা শুনে তখন ওই বুড়ো লোকটির পেছনে এবং বলে আমিও রাতে ড্রাম পরিষ্কারের কাজ করতে চাই, মানে ভোরবেলা যাবে হচ্ছে ভ্যাকসিন দিতে, তারপর রেস্টুরেন্টে থালা বাসন ধোবে, তারপরে আবার ড্রাম টাক ধুবে, চিন্তা করো, মানে ওই দুইটা কাজে হচ্ছে না, তো এই কারণে ওর আরো একটা কাজ দরকার। তো এই কথা শুনে লোকটি তখন জিয়ানকে আশ্বস্ত করে যে ওই কাজের ব্যবস্থাও করে দেবে। আর ঠিক তখনই জিয়ানের ছোট মেয়ে দৌড়াতে গিয়ে ওই বদমেজাজি লোকটার সাথে ধাক্কা খায়। তো লোকটি রেগে গিয়ে জিয়ানের ছোট মেয়েকে খুব মারে, আর এর ফলে ওই মেয়েটা দৌড়ে গিয়ে জিয়ানকে সব খুলে বলে। এবং জিয়ান যখন জিজ্ঞাসা করে এইটুকু মেয়েকে আপনি মেরেছেন, তখন লোকটি জিয়ানকে সহ দুই মেয়ে কাজে বাজে কথা বলে। তো এই কথা শুনে জিয়ান তো রেগে যায়, বাট তখন বাড়ির মালিক হাংশি চলে আসে এবং সে জিয়ানকে আটকায় এবং ওই লোকটিকে শেষবারের মতো ওয়ার্নিং দেয় যে এখানে সব ভদ্রলোক থাকে, ভদ্রমতো থাকতে পারলে থাকবি, না হলে চলে যাবি। তো এরপর দুঃখে জিয়ান যায় হচ্ছে তার দুই মেয়েকে নিয়ে বিল্ডিং এর ছাদে, আর তখন তার বড় মেয়ে বলে মা আমরা গ্রাম থেকে এসেছি, আর তাছাড়া তুমি রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার কাজ করে, এই কারণে আমার স্কুলে যারা সহপাঠী রয়েছে তারা আমার সাথে ভালো ব্যবহারও করে না, ভালো মতো কথাও বলে না। তো এই কথা শুনে জিয়ান অনেক কষ্ট পায় এবং নিজেকে সামলে মেয়েকে বলে আমরা এখানে নতুন এসেছি, আর এই কারণে হয়তো তারা এগুলো বলে, আর খুব তাড়াতাড়ি আমি একটা ভালো চাকরি করব, তখন আর কেউ এগুলো বলবে না। তো জিয়ানের এইসব কথা ছাদে একজন লোক যে ছিল সে আবার শুনতে পায় এবং সে বলে আমি আসলে এই ছাদের ওই কোনার রুমটাই থাকি। তো এটা শুনে জিয়ান লজ্জা পায় এবং বলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি আমার মেয়েদেরকে নিয়ে এখনই চলে যাচ্ছি। বাট লোকটি বলে আরে না, তোমরা যখন ইচ্ছা ছাদে আসতে পারো। আর এখনো লক্ষ্য এই লোকটা অনেক বয়স্ক এবং সে জিয়ানকে মেয়ের নজরেই দেখছে আর কি। তো লোকটি বলে আমার নাম হচ্ছে চাং, কিন্তু সবাই আমাকে আঙ্কেল ডেজার্ট বা আঙ্কেল কেক বলে ডাকে। তো তখন জিয়ানের দুই মেয়ে উৎসুক হয়ে জিজ্ঞাসা করে আপনার নাম এমন কেন রেখেছে, আঙ্কেল কেক কেন বা আঙ্কেল পিঠা কেন? চাং তখন বলে আমি আসলে পিঠাই তৈরি করি, পিঠা বিক্রি করি, আর এই কারণে সবাই আমাকে পিঠা চাচা বলে ডাকে। আর এই কথা বলে আঙ্কেল বলে তোমরা কি পিঠা খাবে, আসো আমি তোমাদের পিঠা খাওয়াবো। তবে পিঠা খেতে যেতে যেতেও জিয়ান করে কি ওই লোকটাকে হেল্প করার জন্য তার মিঠাইয়ের পাত্রগুলো তুলে নেয়। আর এরপরে দেখা যায় নতুন বছরের আগমনে হংকং শহরে উৎসবের আমেজ। তো জিয়ান তখন তার মায়ের জন্য একটা চিঠি লিখে, কিন্তু ওই চিঠিটা তো যায় হচ্ছে হংকং এর ঠিকানা থেকে, ওরা তো আর থাইল্যান্ডে নেই। তো জিয়ানের বোন যখন ওই চিঠির স্ট্যাম্প দেখে, জিয়ানের বোন তখন জিয়ানের মাকে বলে মা ও হংকং শহরে কি করছে, ওর থাইল্যান্ড থাকার কথা নয়। তো অ্যাকচুয়ালি এখানে জিয়ান চিঠিতে লিখেছে যে ওর শাশুড়ি অনেক অসুস্থ, এই কারণে ওর স্বামীকে নিয়েও হংকং শহরে রয়েছে, আর তারপর ওর স্বামী খুব শীঘ্রই ওকে নিতে আসবে, তারপরও থাইল্যান্ডে চলে যাবে। অথচ আমরা তো জানি যে জিয়ানের স্বামী জিয়ানকে এবং তার দুই মেয়েকে আজীবনের জন্য ফেলে তার দ্বিতীয় স্ত্রীর কাছে চলে গিয়েছে। আর এই দিকে জিয়ান তার সংসার টিকিয়ে রাখতে অমানবিক পরিশ্রম করছে, 3টা কাজ একসাথে করছে। তো যাই হোক, সারাদিন অনেক পরিশ্রম করে রাতে আবার সে যখন ট্রাম পরিষ্কার করছিল, তখন আমরা দেখি এদিকে জিয়ানের ওই দুই মেয়েকে দেখাশোনা করছে ওই হোস্টেলের মালিক হাংশি। তো যাই হোক, এরপর নতুন বছর উপলক্ষে যখন আনন্দ, জিয়ান করে কি সবার জন্য ডাম্পলিং বানায়। তো জিয়ানের বানানো ডাম্পলিং খেয়ে সবাই অনেক প্রশংসা করে। আর ওই ট্রামে যে কাজ দিয়েছিল বৃদ্ধ লোক, সে করে কি জিয়ানের মেয়েদের জন্য খেলনা নিয়ে আসে, আর তারপর তারা সবাই একসাথে নতুন বছর উদযাপন করে। তো এইভাবেই সময় কেটে যায়। কিন্তু একদিন জিয়ান যখন রেস্টুরেন্টের থালা বাসন ধুয়ে যাচ্ছিল, তখন ধাক্কা লেগে সে পড়ে যায় আর অনেক চেষ্টা করে উঠতে পারে না। আর এরপর রাতে যখন জিয়ান ড্রাম পরিষ্কার করছিল, তখন ওর পিঠে অনেক ব্যথা অনুভব হয় এবং অনেক কষ্ট করে কোনো রকমে জিয়ান হোস্টেল পর্যন্ত পৌঁছায় আর সিঁড়িতে হামাগুড়ি দিয়ে রুম অব্দি পৌঁছে যায়। আর মায়ের এমন অবস্থা দেখে জিয়ানের দুই মেয়ে করে কি সবাইকে ডেকে নিয়ে আসে। তো তখন বাড়িওয়ালি করে ওকে দ্রুত হসপিটালে পাঠিয়ে দেয়। আর তারপর ডক্টর জিয়ানকে জানায় যে পড়ে গিয়ে ওর পিঠের মেরুদণ্ডে আঘাত লেগেছে, আর এই কারণে জিয়ান ভারী কোনো কাজ করতে পারবে না এবং তাকে কিছুদিন হসপিটালেই বিশ্রাম নিতে হবে। তো এই কথা শুনে জিয়ান ডক্টরকে বলে আপনি আমাকে ব্যথার ওষুধ দিয়ে দেন, আমার 2টা মেয়ে রয়েছে, আমি যদি কাজ না করে ওদেরকে না খেয়ে মরতে হবে। তবে তারপরেও বাধ্যতামূলক জিয়ানকে কিছুদিন হসপিটালে থাকতে হয়। আর ওই সময় আমরা দেখতে পাই ওই বাড়িওয়ালি তার দুই মেয়ের দেখাশোনা করছে। তো হসপিটাল থেকে ফেরত
আসার পরেও বেশ কিছুদিন জিয়ান ঠিক মতো হাঁটতে চলতেও পারে না। তবে নিয়ম অনুসারে জিয়ানের যেহেতু ওই রেস্টুরেন্ট থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই রেস্টুরেন্ট থেকে ক্ষতিপূরণ পাবে, আর এই সময় ওই টাকাটা পেলে সংসারও কিছুদিন চালাতে পারবে। কিন্তু ম্যানেজার টাকা দিতে অস্বীকার করে এবং বলে ও টাকার জন্য অভিনয় করছে। আর এইদিকে ওই বৃদ্ধ লোকটিও জানায় যে ওই ট্রামের মালিক সিদ্ধান্ত নিয়েছে যে অন্য শহর থেকে আসা মানুষদেরকে সে আর কাজে রাখবে না, অর্থাৎ রেস্টুরেন্টের চাকরিও নেই। আবার জিয়ান যে রাতে ট্রাম পরিষ্কার করতো সেই কাজটা হাতছাড়া হয়ে যায়। সিরিয়াসলি চিন্তা করে কিরকম একটা বাজে পরিস্থিতি। তো এই কারণে জিয়ান একদম হতাশ হয়ে পড়ে, মানে বাচ্চাদের খাওয়ানোর মতো তার কাছে কোনো টাকা ছিল না। তো এই কারণে জিয়ান করে কি একটা টাইমে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তো জিয়ান যখন ছাদ থেকে লাফ দেবেই তখনই ওর ছোট মেয়ে ছাদে চলে আসে এবং একটা কবিতা শোনায় যে মা আজকে স্কুলে আমি এই কবিতাটা শিখেছি। তো তখন মেয়ের চেহারা দেখে জিয়ান তার আত্মহত্যার সিদ্ধান্তটা পরিবর্তন করে। আর মেয়ে তখন জিয়ানকে জিজ্ঞাসা করে মা তোমার কি হয়েছে, এমন করছো কেন? জিয়ান তখন বলে আমি অনেক হাঁপিয়ে গিয়েছি, হয়তো জীবন যুদ্ধে হেরে গিয়েছি। আর এই সব কথা পাশে থেকে কিন্তু ওই পিঠা আঙ্কেল শুনে ফেলে এবং বলে তোমরা তো টেনশন করো না, তো আজকে থেকে আমি তোমাদেরকে খাওয়াবো, যে কয়দিন তোমার কাজ না থাকে আমি খাওয়াবো। তো এই কথা শুনে জিয়ানের ওই পিঠা আঙ্কেলের প্রতি মনে করো যে কৃতজ্ঞতায় চোখে জল চলে আসে। তো যাই হোক, এরপর ডেজার্ট আঙ্কেল জিয়ানকে আর তার দুই মেয়েকে রুমে নিয়ে যায়, নিজ হাতে রান্না করে খাবার খায়। আর তখন জিয়ান তাকে জিজ্ঞাসা করে আঙ্কেল আপনি এগুলো কোথায় বিক্রি করেন? তো তখন পিঠা আঙ্কেল বা আঙ্কেল ডেজার্ট জানায় আমি ওই সমুদ্রের পাড়ে জেটি ঘাটের কাছে এগুলো বিক্রি করি, মানে ওই যে ভ্রাম্যমান যে তোমার ভ্যানে যে বিক্রি করে ওইরকম। তো পরের দিন সকালে ডেজার্ট আঙ্কেল করে কি জিয়ানকে জেটি ঘাটে নিয়ে যায় এবং বলে আমরা এখানে প্রতিদিন সকাল 6টায় আসি, এখানে অনেকে ফ্রাইড চিকেন বিক্রি করে, কেউ স্যুপ, কেউ ফিশ বল, আমি বিক্রি করি পিঠা, কিন্তু কেউ তোমার মতো ডাম্পলিং বিক্রি করে না। আর তুমি তো অনেক ভালো ডাম্পলিং বানাতে পারো, তোমার মনে হয় এই ব্যবসাটা শুরু করা উচিত। তো আঙ্কেল ডেজার্টের কথা মতো জিয়ান করে কি প্রথমে তার হাতের সোনার আংটিটা বিক্রি করে আর তারপর একটা উকিলের মাধ্যমে যায় হচ্ছে ওই রেস্টুরেন্ট মালিকের কাছে এবং চিকিৎসা বাবদ খরচ নিয়ে নেয়। আর তারপরের দিন ডেজার্ট আঙ্কেল জিয়ানকে নিয়ে যায় একটা পুরনো জিনিসপত্র কেনার মার্কেটে। তো জিয়ান সেখান থেকে পুরনো একটা ফুড কার্ট বা ফুড কোর্ট এগুলো কেনে এবং আদার প্রয়োজনীয় জিনিসও কেনে। আর তারপর ডাম্পলিং বানানোর জন্য মাছ, মাংস, ডিম এগুলো কিনে। আর পরের দিন সকালে জিয়ান করে ওই জেটি ঘাটে ফুড কোর্ট নিয়ে আসে এবং তখন ডেজার্ট আঙ্কেল জিয়ানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর এর কিছুক্ষণ পরে সেখানে কাস্টমার আসতে শুরু করে। তো সবকিছু ঠিক ছিল, সব দোকানে কাস্টমার যায়, বাট জিয়ানের বানানো ডাম্পলিং কেউ কেনে না, কারণ এক এক শহরে এক এক ধরনের খাবার জনপ্রিয় থাকে। তো এই শহরে এই মোমো বা এই ডাম্পলিং জাতীয় খাবার কেউ কখনো খায়নি বা দেখেনি। বাট তখন এখানে পুলিশ আসে এবং সকল হকারদের উঠিয়ে দেয়। আর তখন জিয়ান এই ব্যাপারে যখন আঙ্কেল ডেজার্টের কাছে জানতে চায় তখন আঙ্কেল ডেজার্ট জানায় এই জায়গা মূলত পথচারীদের জন্য, সমুদ্র পথে যারা যাতায়াত করবে তাদের জন্য। তো এখানে দোকান বসে ব্যবসা করা অবৈধ, আর এ কারণে মাঝে মাঝে পুলিশ এসে আমাদেরকে তাড়িয়ে দেয়। তো যেটা হয় জিয়ান সারাদিন একটা ডাম্পলিংও বিক্রি করতে পারে না, উল্টো দৌড়ানি খেয়েছে। তো এই কারণে সে পাশের বাজারে গিয়ে আবার তার দোকান বসায়, কিন্তু অনেক সময় থাকার পরেও তার কাছ থেকে কেউ ডাম্পলিং কেনে না এবং জিয়ান দেখে সে যে ডাম্পলিং গুলো বানিয়েছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো এই কারণে জিয়ান করে কি তার সকল ডাম্পলিং গুলো ডাস্টবিনে ফেলে দেয় এবং প্রথম দিনে ব্যর্থ হয়ে সে আর চোখের কান্না আটকে রাখতে পারে না, মানে তার টাকা নষ্ট হয়েছে, সারাদিনের পরিশ্রম ব্যর্থ হয়েছে, সবচেয়ে বড় কথা আশাহত হয়েছে এবং তার হয়তো বেঁচে থাকার শেষ আশাটাও নিভে যাচ্ছে। তো জিয়ান যখন বাড়ি যায় সে দেখতে পায় বাচ্চারা এখনো ঘুমায়নি, সবাই আশা করেছিল মা আসবে হাতে কিছু নিয়ে আসবে, তবে উল্টো জিয়ান করে কি বাচ্চাদের বকাঝকা দিয়ে ঘুমাতে বলে। আর তারপর উদাস হয়ে জিয়ান জানালার বাইরে তাকিয়ে থাকে। আর তখনই বাড়ির মালিক হাংশি কোনোভাবে জানতে পারে যে জিয়ানের ব্যবসা তো ভালো চলছে না, ওর মনের অবস্থা খুব খারাপ। তো এই কারণে সে জিয়ানকে রাতের বেলা খাবারের জন্য ডাকে এবং এখানে বাড়িওয়ালি বলে দেখো আমিও ঠিক তোমার মতো শূন্য থেকে শুরু করেছিলাম, তোমার মতো বয়সেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমিও কিন্তু সেখান থেকে এই পজিশনে আসতে পেরেছি। তো পৃথিবীতে কেউ একদিনে কিন্তু সফল হয় না, তোমাকে চেষ্টা রাখতেই হবে, সবসময় চেষ্টা করতেই হবে, তাহলে তুমি সফল হতে পারবে। তো এরপর ওই বাড়িওয়ালি জিয়ানকে বলে আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নাও, তুমি তো কাস্টমারকে উচ্চস্বরে ডাকতে পারো না, আকর্ষণ করতে পারো না, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমার কাস্টমার ডেকে দেবো। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে মাহাংশির মতো একটা মানুষের মানসিক যে একটা সাপোর্ট পেয়ে জিয়ান মনে করে অনেক সাহসী হয়ে যায়, মানে সাহস পায়। আর এটাও অনেক ভাগ্যের একটা ব্যাপার যে তোমার আশেপাশে মানুষ তোমাকে সাহস দিচ্ছে। তো যাই হোক, পরের দিন জিয়ান যখন আবারও জেটি ঘাটে ডাম্পলিং বিক্রি করতে যায়, অনেক সময় পরে ওর কাছে কিছু স্কুলের বাচ্চারা আসে এবং তারা ডাম্পলিং খেতে চায়, মানে নতুন খাবার এটা দেখে খেতে চায়। তো জিয়ান অনেক যত্ন সহকারে ওদেরকে ডাম্পলিং বানিয়ে দেয়। আর বাচ্চারা যখন ডাম্পলিং খায় তখন তারা অনেক প্রশংসা করতে থাকে এবং স্কুলের বাচ্চাদের প্রশংসা শুনে, খাবারের প্রশংসা শুনে ওরও অনেক ভালো লাগে এবং পাশে থাকা ডেজার্ট আঙ্কেল এগুলো দেখে অনেক খুশি হয় যে ধীরে ধীরে জিয়ানের কাস্টমার বাড়ছে। এবং তখনই হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে। আর এর ফলে যেটা হয়, বাকি যত স্ট্রিট ফুড বিক্রেতা ছিল তারা ফুড কার্ট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর জিয়ান তখন তাড়াহুড়া করতে গিয়ে একটা প্লেট নিচে ফেলে দেয়। তো একটা পুলিশ অফিসার তখন এখানে আসে আর জিয়ানকে সে বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ঠিক আছে? তবে তারপরেও আবারও করে কি সেই জায়গায় পরের দিন করে কি জিয়ান দোকান বসায় এবং একটা ভদ্রলোক আসে এখানে এবং ডাম্পলিং খেয়ে বলে তোমার ডাম্পলিং অনেক ভালো, কিন্তু এটার আস্তরণ একটু মোটা, তুমি ডাম্পলিং মানে মোমোর আস্তরটা একটু চিকন বানাও, আরো পাতলা আরো নরম বানাও, তবে
হ্যাঁ, স্ট্রিট ফুড কখনো পারফেক্ট হয় না, তবে হ্যাঁ তুমি পারফেক্ট করতে পারবে। তো ওই ভদ্রলোকের কথাটা জিয়ান অনেক গুরুত্বের সাথে নেয় এবং বাড়ি ফিরে ওই ডাম্পলিং এর যে আস্তরণটা কত পাতলা বানানো যায় সেটার চেষ্টা করে। তো এরপর বাচ্চাদের সে বলে যে আগের চেয়ে পাতলা হয়েছে কিনা, বাচ্চারা এটা বুঝতে পারে না। তো অনেকবার চেষ্টা করার পর এরপর জিয়ান নিয়ে যায় হচ্ছে বাড়িওয়ালির কাছে যে এটা কি চিকন হয়েছে কিনা, তবে তারপরও কেমন যেন একটা ঘাটতি ছিল। তো এরপর জিয়ান করে কি ডাম্পলিং এ লবণ এবং ওই যে কি জানি বলে সিকার নাকি কি ভিনেগার এই টাইপের কোনো কিছু সেটা দেয়, যে কারণে ডাম্পলিং আগের চেয়ে অনেক বেশি সুস্বাদু, পাতলা এবং নরম হয়। এবং পরের দিন জিয়ানের ডাম্পলিং আরো বেশি বিক্রি হয় এবং ছুটির দিন তার 2 মেয়ে তাকে সাহায্য করতে আসে এবং কিছুদিনের মধ্যেই এই শহরে নতুন করে এই খাবারটার চর্চা শুরু হয়ে যায়। তো একদিন হয় কি এলাকার একটা মাফিয়ার তার লোকজন নিয়ে ওই জেটি ঘাটে আসে আর সে জিয়ানকে বলে, এই তুই তো খুব ভালো ব্যবসা করছিস শুনলাম, এখানে ব্যবসা করতে হলে প্রতি মাসে আমাকে চাঁদা দিতে হবে। তো তাদের মধ্যে একজন করে কি ওর 2 মেয়েকে ধরতেও যায়, মানে ভয় দেখাতে, বাট জিয়ান করে কি তখন তার মেয়েদেরকে বাঁচাতে ছুরি নিয়ে মারতে যায়। তো জিয়ানের এই রাগ দেখে কি হয় ভাই জানো, ওই মাফিয়ার আবার তার মায়ের কথা মনে পড়ে যায়। ওই মাফিয়ার বাবাও তাদেরকে ছেড়ে গিয়েছিল এবং তার মাও তাদেরকে এইভাবেই মানুষ করেছে। তো মাফিয়া তখন জিয়ানকে বলে, তোমার বানানো ডাম্পলিং আমাকে খেতে দাও। তো এরপর মাফিয়া করে কি ডাম্পলিং খায় এবং বলে, এটা তো খুবই ভালো, আমার লোকদেরকেও দাও। তো সবাই ডাম্পলিং খাওয়া অনেক খুশি হয়। আর তারপর মাফিয়া তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এখানে যত খাবার বিল উঠেছে দিয়ে দে। তো তখন অ্যাসিস্ট্যান্ট করে কি জিয়ানকে 20 প্লেটের ডাম্পলিং এর টাকা দেয়। আর চলে যাওয়ার আগে মাফিয়া জিয়ানকে বলে, সামনে আমার মায়ের জন্মদিন, তো তোমাকে 500 পিস ডাম্পলিং এর আমি অগ্রিম অর্ডার দিলাম, রেডি করে রাখো হ্যাঁ। তো জিয়ান তখন ওই মাফিয়াকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু একদিন করে কি পুলিশ আসে জেটি ঘাটে এবং এখানে যতজন লোক রয়েছে সবাইকে ধরে থানায় নিয়ে যায়, ওদের জিনিসপত্র নিয়ে যায়, সিজ করে। আর ওইখানে যে ওসি ছিল তার নাম ছিল হচ্ছে অফিসার হুন এবং সে বলে জেটি ঘাটে স্ট্রিট ফুড বিক্রি করা সম্পূর্ণ অবৈধ, তোমরা সবাই শাস্তি পাবে। বাট এই কথা শুনে জিয়ানের মেয়ে ওঠে, কত বড় বড় অপরাধ করে তাতে কোনো সমস্যা নেই, আর আমরা বেঁচে থাকার জন্য এটা করছি, এটা তো বড় অপরাধ, বেঁচে থাকা কি শাস্তি? বাট তখন জিয়ান করে কি তার মেয়েকে আটকায় এবং পুলিশ অফিসারের কাছে ক্ষমা চায় এবং বলে, প্লিজ আমাকে শাস্তি দিন, কিন্তু আমার মেয়েদেরকে ব্যাকশো ছেড়ে দিন, ওদের একটু পড়াশোনার সুযোগ করে দিন, আমি জাস্ট ওদেরকে পড়াশোনা করিয়ে মানুষ করার জন্যই এই ডাম্পলিং বিক্রি করি। তো জিয়ানের এই কথা শুনে পুলিশ অফিসার কিছু সময়ের জন্য চিন্তা ভাবনায় পড়ে যায় এবং এরপর সে সকল পুলিশকে বলে, আচ্ছা ওদের সবাইকে ছেড়ে দাও এবং ওদের যে জিনিসগুলো জব্দ করেছো ওগুলো ফিরিয়ে দাও। এবং এরপর পুলিশ অফিসার এটাও বলে যে তোমরা যদি নির্দিষ্ট সময়ে কাজ করো তোমাদের আমরা ডিস্টার্ব করবো না, মানে পথ চলাচলে যেন সমস্যা না হয় এটা খেয়াল করে কাজ করো। আবার ওইখানে একটা মহিলার ছেলে খুব অসুস্থ, ওই পুলিশ অফিসার করে কি ওই মহিলাকে তার ছেলের চিকিৎসার জন্য তার পকেট থেকে কিছু টাকাও দিয়ে দেয়। তো অফিসার হুনের এরকম উদারতা দেখে সবাই অনেক খুশি হয় এবং তাকে অনেক ধন্যবাদ জানায়। আর পরের দিন অফিসার হুন করে কি ওই জেটি ঘাটে যায় আর জিয়ান তাকে দেখে তো ভয় পেয়ে যায়, ভাবে হয়তো যে আমি তো বেশি সকালে দোকান খুলে ফেলেছি এজন্য হয়তো ধরতে এসেছে। কিন্তু অফিসার হুন মুস্কি হেসে বলে, আরে ভয় পেও না, আমি এখানে তোমার ডাম্পলিং খেতে এসেছি, তোমার ডাম্পলিং এর অনেক প্রশংসা শুনেছি। তো এরপর খাওয়ার পর অফিসার হুন বলে, ডাম্পলিং এই শহরে জনপ্রিয় না, এই শহরে পাওয়া যায় না, কিন্তু আমার যে গ্রাম কিংডাওয়েতে এটা অনেক বিখ্যাত। তো এই কথা শুনে জিয়ান বলে, আমার গ্রামও তো সেইখানে। তো এরপর অফিসার হুন করে কি তার বাচ্চাদের জন্য অনেকগুলো ডাম্পলিং কিনে জিয়ানকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তো এইভাবে কেটে যায় 5টা বছর। জেটি ঘাট এখন বন্ধ হয়ে গিয়েছে, মানে পুরোপুরি সিলগালা হয়ে গিয়েছে, ব্রিজ হয়ে গিয়েছে এবং জিয়ান যেখানে ডাম্পলিং বিক্রি করতো সেখানে একটা কাগজে টানিয়ে দিয়েছে যে আমাদের যে ডাম্পলিংটা দোকানটা আমরা অ্যামেজিং পার্কে নিয়েছি। এবং আমরা দেখতে পাই জিয়ান কিন্তু ভালোই উন্নতি করেছে, সে ওখানে একটা দোকান খুলেছে এবং আস্তে আস্তে জিয়ানের ডাম্পলিং এর জনপ্রিয়তা এত বেড়ে গিয়েছে যে আমরা দেখতে পাই রীতিমতো দোকানের সামনে ভিড়। তো এরকম একটা ব্যস্ততার দিনেই জাপানিজ একটা লোক আসে এবং সে ডাম্পলিং খেয়ে বাকিদের মতো জিয়ানের ডাম্পলিং এর ফ্যান হয়ে যায়। আর তারপরে হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় জিয়ানের আবারও অফিসার হুনের সঙ্গে দেখা হয়। তো অফিসার হুন বাচ্চাদেরকে নুডলস খাওয়াতে নিয়ে এসেছিল। তো জিয়ান তখন হুনকে জানায়, আমি নতুন দোকান খুলেছি, আপনারা প্লিজ আসুন। তো এই কথা বলে জিয়ান করে কি অফিসার হুন আর তার বাচ্চাদেরকে তার দোকানে নিয়ে যায় আর সেখান থেকে জিয়ান আবার তাদের বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে গিয়ে অফিসার হুনের বাচ্চারা ডাম্পলিং খেয়ে বলে, মা চলে যাওয়ার পরে এত মজার খাবার আমি আর কখনোই খাইনি। আর এইখানে আমরা জানতে পারি গত 5 বছরের মধ্যে অফিসার হুনের যে স্ত্রী সে তাকে ছেড়ে চলে গিয়েছে। আর এর কিছুদিন পরে আমরা দেখি অফিসার হুন জিয়ানের দোকানে একটা ফর্ম নিয়ে আসে এবং এখানে জিয়ানকে সে জানায়, আমি চাই তোমার বাচ্চারা আমার বাচ্চাদের সাথে সুইমিং ট্রেনিং সেন্টারে ভর্তি হোক, খরচ আমি দেব। আর এর 1 বছর পরে জিয়ান যায় হচ্ছে তার বাচ্চাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে, মানে মোটামুটি বেশ অনেকদিন পরে মায়ের সাথে তার দেখা হলো। তো জিয়ানের মা মনে করছে যে তার মেয়ে হয়তো হসপিটালে সরকারি চাকরি করছে, নার্সের জব করছে এবং স্বামীকে নিয়ে হংকংয়ে সেটেল হয়েছে। কিন্তু প্রথমবারের মতো আজকে জিয়ানের কাছ থেকে জিয়ানের মা সকল সত্যি জানতে পারে যে এখান থেকে যেদিনও গিয়েছিল সেদিনই ওর স্বামী ওদেরকে ছেড়ে দিয়েছে, ফেলে রেখে চলে গিয়েছে। তো এই কথা শুনে জিয়ানের মা কান্না করতে থাকে এবং এটা ভেবে কষ্ট পায় যে তার মেয়ে কত স্ট্রাগল করেছে অথচ ওদেরকে
বুঝতেই দেয়নি। ভাই সিরিয়াসলি এটাই বড় হওয়ার স্পিরিট ভাই। যারা বড় হবে তারা কখনোই কমপ্লেন করে না যে এটার জন্য এটা পারলাম না। তো যাই হোক, এখানে জিয়ান তার গল্প বলা শুরু করে যে সে যখন কাজ থেকে বাড়ি ফিরে আসতো ওই ডাম্পলিং বানানোর জন্য যে আটা দিয়ে কাজ করতো তখন হাত অনেক ব্যথা হতো, তখন বাড়ির মালিক হাংশি তার হাত টিপে দিত। কিন্তু এরপর জিয়ানের সামনে আবার নতুন একটা সমস্যা আসে। এ কারণে পার্কের আশেপাশের দোকানগুলো কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়। তো তখন জিয়ান করে কি বাড়িতে বসেই বাড়ি থেকেই হোম ডেলিভারি শুরু করতো। আর এই জন্য জিয়ানের যে বাড়ির মালিক ছিল হাংশি, সে তার টেলিফোন দিয়ে দিয়েছিল যে ব্যবহার কর। তো এভাবেই ডাম্পলিং কে সবাই সাপোর্ট করতো এবং ব্যবসা আস্তে আস্তে বড় হতে থাকে। তো যাই হোক, এরপর হাংশি করে কি জিয়ানকে বলে, আমার তো মনে হয় অফিসার হুন তোকে পছন্দ করে রে, যদি তুই ওকে বিয়ে করিস তাহলে অফিসার হুনের বাচ্চারা মায়ের ভালোবাসা পাবে, আবার তোর বাচ্চারাও বাবার ভালোবাসা পাবে, সাথে তুই একজন ভালো জীবন সঙ্গী পাবি এবং অফিসার হুনের সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিতে পারবি। আর এইদিকে অফিসার হুন জিয়ানের মেয়েকে জিজ্ঞাসা করে যে ছুটির দিনে তোমার মা কোথায় যায়। তো তখন তার মেয়ে জানায় ছুটির দিনে আমার মা কবরস্থানে যায়। তো অফিসার হুন তখন কবরস্থানে যায় এবং জিয়ানকে জিজ্ঞাসা করে এত জায়গা থাকতে তুমি কবরস্থানে কেন আসো। জিয়ান তখন বলে জীবনের দৌড়ঝাঁপের মাঝে যখন কিছুটা সময় পাওয়া যায় তখন শান্তির জন্য কবরস্থানের চেয়ে ভালো জায়গার কোথায় হতে পারে। আর তখন হুন বলে এই কথা শুনে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি কানাডা চলে যাচ্ছি, সেখানে পড়াশোনা এবং জীবনযাত্রার মান অনেক উন্নত, তুমি চাইলে আর আমি আমার সাথে তোমার বাচ্চাদেরও নিয়ে যেতে চাই, মানে সরাসরি বাচ্চা না, মানে বাচ্চার মাকে সহ নিয়ে যাবো। তো এই কথায় জিয়ান বুঝতে পারে হুন তাকে সত্যি পছন্দ করে। তো এখানে পুলিশ অফিসার হুন জিয়ানকে বলে তুমি যখন জেটি ঘাটে ব্যবসা করতে এবং লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে যে আরো যদি কিছু টাকা উপার্জন করতে পারো, তখন আমি লুকিয়ে লুকিয়ে তোমার চিন্তিত চেহারা দেখতাম। আর তখনই আমি ভেবেছি যে তোমার মতো মা পাওয়া ভাগ্যের ব্যাপার, আর এর জন্য আমি আমার বাচ্চাদের জন্য তোমার মতো একটা মা চাই। তো এই কথা বলে অফিসার হুন করে কি জিয়ানের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু জিয়ান অফিসার হুনের হাতে হাত রাখে না। আর এর কিছুদিন পরে জিয়ানের দোকানে একটা মেয়ে এসে বলে আমার বস আপনার সঙ্গে দেখা করতে চায়। তো এরপর জিয়ান যখন ওই বসের অফিসে যায় আমরা সেই জাপানি ব্যক্তিকে দেখতে পাই যে কিনা জিয়ানের বানানো ডাম্পলিং এর অনেক বড় একটা ফ্যান। আর সে জিয়ানকে বলে আমাদের অনেক বড় একটা চেইন সুপার শপ রয়েছে, আই মিন স্বপ্নের মতো, স্বপ্ন মানে বাংলাদেশে একটা সুপার শপ রয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে থাকে। তো এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আর আমরা চাই আপনার বানানো মজার ডাম্পলিং গুলো আমাদের সুপার শপে বিক্রি করা হোক, কিন্তু এর জন্য আপনাকে তো অনেক সাপ্লাই দিতে হবে, ডাম্পলিং এর একটা ফ্যাক্টরি খুলতে হবে যাতে প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ের মধ্যে আপনি সাপ্লাই দিতে পারেন। তো জিয়ান এই অফারে খুশি হয়ে যায় এবং রাজি হয়। আর তারপর জিয়ান ধুমধাম করে ডাম্পলিং এর ফ্যাক্টরি উদ্বোধন করে এবং ফ্যাক্টরিতে ডাম্পলিং বানানোর জন্য জিয়ান কিছু স্টাফ নেয় যাতে কাজ দ্রুত হয় এবং জিয়ান সব কাজ খুব ভালোভাবে যাচাই বাছাই করে। আর এইদিকে অফিসার হুন জিয়ানকে কানাডায় ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে বলে, অর্থাৎ অফিসার হুন এখনো জিয়ানকে তার সাথে কানাডায় নিতে চায়, কিন্তু জিয়ান হুনকে তার বাড়িতে ডেকে বুঝিয়ে বলে যে আমার এখন পুরো ফোকাস হচ্ছে ব্যবসায় এবং এটা আমার ওঠার সময়, আর আমি এখন কানাডায় যেতে চাই না। তবে এখানে উল্লেখ্য জিয়ানের মনেও অফিসার হুনের জন্য একটা জায়গা ছিল, আর এটা আমরা বুঝতে পারি অফিসার হুন যখন মন খারাপ করে চলে যায় তখন জিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মানে তার চেহারায় ফুটে ওঠে এটা। তো যাই হোক, এরপর একদিন ফ্যাক্টরিতে জিয়ান দেখে তার স্টাফ ডাম্পলিং এর আস্তরণ অনেক মোটা করে ফেলেছে এবং খসখসে বানিয়ে ফেলেছে। তো এই কারণে জিয়ান রেগে যায় আর স্টাফদেরকে বলে আজকের বানানো সকল ডাম্পলিং ফেলে দাও। তো যদিও এই কাজ ওর ক্ষতি হয়েছে, তবে তারপর সে প্রমাণ করেছে তার কোম্পানির ডাম্পলিং এর কোয়ালিটির সঙ্গে বা স্বাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না। তো যাই হোক, আস্তে আস্তে জিয়ানের কাছে আরো অনেক সুপার শপ এবং সুপার মার্কেট থেকে অফার আসতে থাকে, কিন্তু জিয়ানের শর্ত ছিল একটাই, তাদের ব্র্যান্ডিং এ তাদের প্যাকেজিং এ এই ডাম্পলিং গুলো যাবে। তো এভাবেই জিয়ানের ফ্যাক্টরিতে বানানো ডাম্পলিং গুলো পুরো শহরে বিক্রি হতে থাকে। আর তারপর হঠাৎ করে একদিন তার গ্রামের বাড়ি থেকে একটা কল আসে। তো জিয়ান দ্রুত বাড়িতে যায় এবং গিয়ে দেখতে পায় তার মা মারা গিয়েছে। আর এই মায়ের মৃত্যুতে জিয়ার অনেক ভেঙে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে চলে। তো এখন জিয়ান অনেক বড় ফ্যাক্টরি খুলেছে আর সেখানে আটা ছানার মতো কঠিন কাজও এখন মেশিনে করা হয়। তো এসব দেখে হাংশি তখন মজা করে বলে আরে জিয়ান, তাহলে এখন আর আমার তোর হাত মালিশ করে দিতে হবে না তাই না? জিয়ান তখন হেসে বলে আর না, আর করতে হবে না, কিন্তু এখন থেকে আমি তোমার হাত মালিশ করে দেবো। তো এরপর হাংশি করে কি জিয়ানকে সেই মূর্তিটা উপহার দেয় যে মূর্তির সামনে দুর্দিনে জিয়ান সবসময় প্রার্থনা করত। তো এরপর বাড়ি ফেরার পথে জিয়ান রাস্তায় একটা গরিব লোককে দেখে যে বোতল কুড়াচ্ছে। তো জিয়ান যখন খুব ভালো মনোযোগ দিয়ে দেখে তখন তার খুশিতে চোখে পানি চলে আসে, কারণ এই লোকটা আর কেউ নয় বরং আঙ্কেল ডেজার্ট, এবং গত 5 বছরের মধ্যে সে হঠাৎ করে হারিয়ে গিয়েছিল। আর আজকে তাকে পেয়ে জিয়ান অনেক খুশি, তবে তার মানসিক অবস্থা শারীরিক অবস্থা ভালো নয়। তো জিয়ান করে কি তাড়াতাড়ি তাকে নিজের ফ্যাক্টরিতে নিয়ে আসে। আর তারপর জিয়ান আঙ্কেল ডেজার্টকে বলে এখন থেকে আপনার সেবা আমি করব, আপনি সারা জীবন আমার সঙ্গে থাকবেন। আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ে আপনি আমার বাবার মতো পাশে ছিলেন এবং ওই সময় আপনি আমার এবং বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছিলেন, আর বাকি যতটুকু দিন বেঁচে রয়েছেন ততটুকু দিন আমি আপনার সেবা করে আমি সেই ঋণ শোধ করতে চাই। তো এরপর জিয়ান করে কি আঙ্কেল ডেজার্টকে ডাম্পলিং খেতে দিয়ে জিজ্ঞাসা করে এর স্বাদ কি এখন আগের মতোই আছে? আঙ্কেল ডেজার্ট তখন মুচকি হেসে বলে স্বাদ তো আগের চেয়ে অনেক বেশি হয়েছে। তো যাই হোক, এরপর জিয়ান লক্ষ্য করে একটা বাচ্চা বার্গার খাচ্ছে, আর ওই সময় মাত্র KFC আর কি চীনে আসছে। তো এরপর সে করে কি ফ্যাক্টরির সবার জন্য বার্গার অর্ডার করে। তো জিয়ান সবাইকে খাইয়ে বলে এইটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, আমার দেশে আসলো, আমার শহরে আসলো, তাহলে
তাহলে আমি চাই আমাদের ব্র্যান্ডও আমেরিকাতে যাবে। আর এটা কিন্তু অনেক বছর পরের কাহিনী। জিয়ানের কিন্তু মেয়েরাও বড় হয়ে গিয়েছে, শিক্ষিত হয়েছে। তো জিয়ানের মেয়ে তখন বলে আমার বন্ধুর একটা কোম্পানি রয়েছে যে সারা পৃথিবীতে ফ্রোজেন খাবার এক দেশ থেকে আরেক দেশে পাঠায়। তো আমরা যদি সেই কোম্পানির সাথে ডিল করি তাহলে পুরো পৃথিবীতে আমরা ডাম্পলিং বিক্রি করতে পারবো। তো মেয়ের দেয় আইডিয়াটা জিয়ানের অনেক পছন্দ হয় এবং তার কোম্পানির সাথে কথা বলে ডিল করে। আর এভাবে জিয়ানের ডাম্পলিং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে যায়। আর তারপর যেটা হয় বুঝতেই পারছো, ফাইনালি আসে ফিনিশিং সিনেমার। জিয়ান অনেক বড় একজন ব্যবসায়ী হংকং এর, এবং জিয়ান যখন স্পিচ দিচ্ছিল সে সবার উদ্দেশ্যে বলে আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই যাত্রায় আমি সেই সব মানুষদের ধন্যবাদ জানাতে চাই যারা এই স্বপ্ন পূরণে আমার পাশে ছিলেন। আমি ধন্যবাদ জানাতে চাই সেই চ্যাংসিং শহরের বৃদ্ধ দম্পতিকে যারা আমার উপর ভরসা করে আমাকে ওই শহরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। ধন্যবাদ জানাতে চাই আমার খালাতো বোনকে যে সবসময় পাশে ছিল। ধন্যবাদ জানাতে চাই আমার বাড়িওয়ালি হাংশিকে যে কোনো ভাড়া ছাড়ে আমার বাচ্চাদেরকে থাকতে দিয়েছিল এবং প্রয়োজনে আমাকে হেল্পও করেছে। ধন্যবাদ জানাতে চাই সেই বৃদ্ধ লোককে যে অতিরিক্ত উপার্জনের জন্য ড্রাম পরিষ্কারের কাজ দিয়েছিল আমাকে। ধন্যবাদ জানাতে চাই আঙ্কেল ডেজার্টকে যে দুর্দিনে আমার বাচ্চাদের মুখে আমার মুখে খাবার তুলে দিয়েছিল এবং আমাকে এই শহরের ডাম্পলিং ব্যবসার আইডিয়া দিয়ে সাহায্য করেছিল। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই পুলিশ অফিসার হুনকে যার কারণে জেটি ঘাটে আমরা ব্যবসা করতে পেরেছিলাম। তো এরপর জিয়ান করে কি, মানে এখন তো জিয়ান পুরোপুরি সফল। সে তার 2 মেয়েকে নিয়ে বন্ধ হয়ে পড়ে থাকা সেই জেটি ঘাটে যায় যেটা এখনো দেখতে সেরকমই রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। এবং এইখানে দাঁড়িয়ে প্রথমবার স্কুলের বাচ্চারাই কিন্তু ডাম্পলিং কিনেছিল। এখান থেকে পুলিশ দেখে পালাতে হয়েছিল। আর ওই স্থানে একটা ভদ্রলোক তাকে বলেছিল ডাম্পলিং এর আস্তরণ আরো পাতলা করতে, আরো নরম করতে। আর এরপর শেষে জিয়ান করে কি সেই পিলারের সাথে সেইভাবে ঘেসে দাঁড়িয়ে থাকে যেভাবে জিয়ান ক্লান্ত শরীর নিয়ে লাস্ট ফেরির জন্য অপেক্ষা করতো যে লাস্ট ফেরি কোন সময় আসবে, ওইটা থেকে কয়টা কাস্টমার আসবে, তারপর সে বিক্রি করবে। তো জিয়ান এখানে ভাবতে থাকে জীবন মানুষকে কত কিছু শেখায় এবং পরিশ্রম আর সাহসের মাধ্যমে মানুষ নিচ থেকে উপরে উঠতে পারে। আর এভাবে ভাবতে ভাবতে জিয়ান, তার মেয়ের আঙ্কেল ডেজার্ট সবাই কান্না করে। মানে আঙ্কেল ডেজার্ট এখন মনে করে ওদের নানা আর কি। তো যেমন বলেছে এটা সত্যি গল্প। এই গল্পটা ওই যে চীনা সেই মহিলার যার ছবি অলরেডি আমি সিনেমার শুরুতে দেখিয়েছি এবং সে ডাম্পলিংকে পুরো পৃথিবীতে বিখ্যাত করেছিল। আর এই কারণে চীনের মানুষেরা তাকে ডাম্পলিং কুইন হিসেবে খ্যাতি দিয়েছিল। তো যাই হোক, এই সফল মহিলা 2019 সালে মৃত্যুবরণ করেন এবং 2025 সালে এই বছর তাকে নিয়ে এই অসাধারণ সিনেমাটি তৈরি করা হয়। তো যাই হোক, সিনেমাটা এক্সপ্লেন করতে গিয়ে আমার গলা ভারী হয়ে এসেছে ভাই। এবং এখানে একটা কথা বলি, এই মহিলা যে প্রতিষ্ঠিত হয়েছে দেখো, খুব গভীর একটা কথা। আমাদের সমাজে যদি মহিলারা এরকম বিধবা হয় বা জামাই ছিঁড়ে যায় 2 দিন পর পর তার পরকীয়ার কথা শোনা যায়। মানে আমাদের মহিলারা সরাসরি তারা দেহ ব্যবসা করে বা ওই সেক্স বেসডে মানে বেশি টেনশন নিয়ে থাকে বা উদ্যোক্তা আছে মানে ওই ধরনের টেনশনই বেশি থাকে, অমুক রেকর্ড বাজে রেকর্ড। কিন্তু এই মহিলা দেখো ভাই, ওনার লাইফে কোনো মাদক না, ওনার লাইফে কোনো বাজে কোনো কিছু নাই, খালি কষ্টই করে গেছে, ফোকাস অন্যদিকে দেয় নাই, শুধু ব্যবসার বাচ্চা কাচ্চা ফ্যামিলিতে ফোকাস এবং ফাইনালি সে প্রতিষ্ঠিত হয়েছে। চিন্তা করো ওই পজিশন থেকে এই পজিশনে আসা ভাই 4টিখানি কথা। তো যাই হোক, আমি নিজেও ইন্সপায়ার্ড হয়েছি এবং আমার লাইফেও অনেকটা এরকমই আমি কষ্ট করে এসেছি এবং আমি কখনো হার মানিনি, এখনো আমি হার মানি না। এখন আমি অনেক কষ্ট করি, অনেকগুলো ভূমিকা রাখি। আমি তোমার র্যান্ডমের কাজ করি। আমি র্যান্ডমের কাজ যদি দিনে 3 ঘন্টা করি, বাকি 5-6 ঘন্টা আমি নতুন কাজ শেখার জন্য খরচ করি, কারণ এআই আসছে, এআই প্রজেক্টে কাজ শিখছি। আমার রিয়েল লাইফে আমার ভূমিকা থাকে, আমি এক্সারসাইজ করি, ফ্যামিলি মেনটেন করি, জিমের ব্যবসা আছে, আরো 2-1টা ব্যবসা আছে। তারপরেও আমার লাইফে অনেক আঘাত আসে, অনেক কিছু আসে, অনেক সময় ভেঙেও পড়ি, কিন্তু কোনো সময় হার মানি না একবারে যে না আমি শেষ, আর কিছু করার না, এরকম কোনো কিছু করি না। তো তুমি লাইফের যে পজিশনেই থাকো না কেন, যদি এরকম সাহস থাকে, মনোবল ঠিক থাকে এবং তোমার ওই লক্ষ্যের মধ্যে তুমি যদি ওই যে মাদক, সেক্স বা ওই বাজে কোনো জিনিস যদি না আনো, অবশ্যই লক্ষ্য ঠিক রাখলে পসিবল। কারণ এই মহিলা দেখো, অফিসার হন, পুলিশ অফিসার হনের প্রস্তাবও সে নেয়নি, তাহলে তার ব্যবসা হতো না, সে কানাডায় গিয়ে বউ হিসেবে থাকতে হতো। তো যাই হোক, অসাধারণ একটা স্টোরি ছিল এবং আমি অনেক ইন্সপায়ার হলাম। তোমরা আশা করি ইন্সপায়ার হয়েছো। বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।